কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এ বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলেও তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারোর বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, সিএনএন সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে
রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে এক সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন। এই হচ্ছে বিষয়। 2024 সালের 10 ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 21শে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে এটি নতুন কোনো বৈঠক নয়। এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে যারা কলকাতায় অবস্থান করছেন এই মুহূর্তে তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। অতএব খুব শিগগিরই যদি এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই, তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই পুরনো কথাটি আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনা নেই, পলাতক, নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিভাবে টিকবে দলটি, সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। অর্থাৎ বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে, হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায় নিশ্চয়ই সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। খুব স্বাভাবিকভাবেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের অবস্থান হচ্ছে যে কিসের হা কিসের না, ভোট দিতেই যাব না, এটি হচ্ছে আমাদের স্লোগান। কারণ বাংলাদেশে নির্বাচনে শেখ হাসিনা নাই, যে বাংলাদেশে নির্বাচনে নৌকা নাই, আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, সেই বাংলাদেশে সেখানে কোনো নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশে প্রায় যারা আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট আছে সেই জোট প্রায় 50 থেকে 60% ভোটের প্রতিনিধিত্ব করে। সো 50%, 60% ভোটের যারা প্রতিনিধিত্ব করে এরকম বিশাল অংশকে বাদ রেখে বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না, সেটি কোনো নির্বাচন হতে পারে না। সো তাই আমাদের অবস্থান হবে আমরা বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। নো ভোট, নো ভোট, নৌকা ছাড়া কোনো নির্বাচন হবে না। সো তাই আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষভাবে অনুরোধ থাকবে যে কেন আমরা ভোট দিতে যাব না এবং ভোট না দিলে আমাদের কি বেনিফিট হবে সেই বিষয়টা খুব গুরুত্ব সহকারে সবাই নিতে হবে এবং এটি পালন করতে হবে। দেখেন, একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে অতি সাম্প্রতিককালে এই নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের 4 জন সংসদ সদস্য বব ব্ল্যাকম্যানের মতো প্রভাবশালী সংসদ সদস্যরা এটি নিয়ে প্রশ্ন রেজ করেছেন এবং বলেছেন বাংলাদেশে কোনো মানবাধিকার নাই, বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন নিয়ে তারা কনসার্ন প্রকাশ করেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কানাডার পার্লামেন্টে একইভাবে কানাডার পার্লামেন্টারিয়ান এই প্রশ্ন উত্থাপন করেছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং একটি রাজনৈতিক দলকে যারা প্রায় 40% ভোটের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আদৌ কতটুকু গ্রহণযোগ্য হবে। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তারা তাদের কনসার্ন প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি তারাও একই কথা বলেছে, তারা বলেছে যে আমরা চাই সকল দলকে নিয়ে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। তার মানে হচ্ছে যদি এই নির্বাচনটি যদি ইনুস তো করে ফেলতে চাবে বা কোনোভাবে সে কীভাবে ক্ষমতা থাকতে চায় সেটা চেষ্টা করবে, কিন্তু এই নির্বাচন যদি আওয়ামী লীগকে বাদে যদি এই নির্বাচন ওরা করেই ফেলতে চায় জোর করে, আমরা এখনও বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না, বাট ওরা যদি এই নির্বাচন জোর করে করেই ফেলতে চায়, জোর করে করেই ফেলে, তাহলে নির্বাচনের ভোটের টার্ন ওভার হবে কত। সো এখানে যেন আওয়ামী লীগকে ছাড়া যেন নির্বাচনে যেন ভোটটা যেন একেবারে ন্যূনতম মিনিমাম পর্যায়ের যেন একটা টার্ন হয়। আর ফলাফল কি হবে আমি আপনাদেরকে বলি যে যদি নির্বাচনে একদম অল্প সংখ্যক টার্ন ওভার হয় তাহলে পৃথিবীর যে দেশগুলো আছে, পশ্চিমা দেশগুলো আছে, মানবাধিকার সংস্থা আছে, জাতিসংঘ আছে, কেউ এই সরকারকে
গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, এবং সারা বিশ্বে এটি নিয়ে একটি প্রশ্ন উঠবে। যখনই প্রশ্ন উঠবে তখনই এই সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন, আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেবে, তখন সে আন্দোলনটা জোরালো অবস্থান তৈরি করতে পারবে। আওয়ামী লীগের আন্দোলনে মানুষের সম্পৃক্ততা বাড়বে এবং সারা বিশ্বের কাছে এই আন্দোলনটা গ্রহণযোগ্যতা পাবে। কারণ এই বিশ্ব তো অলরেডি এটি নিয়ে প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগকে ছাড়া বা এতগুলো ভোট ছাড়া এত ভোটারদেরকে বাদে রেখে একটি নির্বাচন, সেই নির্বাচন গ্রহণযোগ্য না। এটা তারা আগেই কনসার্ন রেজ করেছে। তারপরে যদি নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনের পরে এই বিশ্ব আওয়ামী লীগকে সমর্থন করবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হবে সেই আন্দোলনকে সমর্থন করবে। এবং এর ফলাফল যেটা হবে, যদি একদম মিনিমাম একটা টার্ন ওভার হয়, আওয়ামী লীগ আন্দোলনে যাবে, আওয়ামী লীগ আন্দোলনে বিজয়ী হবে, এবং আওয়ামী লীগ আন্দোলনে বিজয়ী হয়ে যে জিনিসটা হবে, আমি আপনাদেরকে বললাম, যদি আওয়ামী লীগকে ছাড়া ওরা নির্বাচন করেই ফেলে, তারেক রহমান ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে এই দেশ ছেড়ে পালাবে, বা তার সাথে যারাই সঙ্গপঙ্গ জোট সঙ্গীরা আছে 3 বছরের মধ্যে এই দেশ ছেড়ে তারা পালাবে। সো তাই আমি বলবো আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে, দেশে বিদেশে যেখানে আছেন সেখান থেকে যার লোকদেরকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, দলীয় নেতাকর্মীদেরকে সবাইকে একটাই নির্দেশনা দিবেন, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়।